সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষক, প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়। আজকে পাঠের জন্য প্রগতি বিদ্যা নিকেতন অনলাইন প্ল্যাটফর্ম থেকে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আজকের পাঠ কৃষি শিক্ষা, অধ্যায় 1, পরিচ্ছেদ 2, ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি। তো বন্ধুরা, আমরা জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশের জাতীয় আয়ের সিংহভাগই কৃষি থেকে আসে। আমাদের মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই কৃষি থেকে আসে। তো এই কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ভারত, ভিয়েতনাম, চীন দেশের কৃষি থেকে আমাদের গড় উৎপাদন অনেক পিছিয়ে আছে। এর কারণ হলো আমাদের দেশে কৃষকরা দক্ষভাবে গড়ে উঠতে পারেনি, মূলধনের অভাব, আধুনিক যন্ত্রপাতির অভাব। তবে বর্তমান সরকার এই সমস্যা সমাধানগুলো উত্তরণের জন্য মাধ্যমিক পর্যায় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে কৃষি শিক্ষার ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের দেশের কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষভাবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। অদূর ভবিষ্যতে হয়তো আমরা এই সমস্যার সমাধান থেকে উত্তরণ করে আমরা কৃষিতে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন মূল পাঠে ফিরে আসি। আমাদের মূল পাঠ হচ্ছে ফসল উৎপাদনের জন্য জমির প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া কোনো কাজ সম্পূর্ণ করা যায় না। তোমরা যেমন ছাত্র পড়াশোনা করছো, পরীক্ষার জন্য একটা প্রস্তুতি দরকার হয়, যুদ্ধক্ষেত্রে যুদ্ধের আগে একটা প্রস্তুতি দরকার হয়। তো তেমনই আমাদের ফসল উৎপাদনের জন্য আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন আছে। তো কৃষির যত কাজই আছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ হলো জমির প্রস্তুতি। তবে সব ফসলের জন্য জমির প্রস্তুতি একরকম হয় না। ভিন্ন ভিন্ন ফসলের জন্য জমির প্রস্তুতি ভিন্ন ভিন্নভাবে নিতে হয়। যেমন রূপা আমন এবং রূপা বোরো, এই ক্ষেত্রে চারা উৎপাদন করার পরে মূল জমিতে চারা রোপণ করতে হয়। অন্যভাবে আবারও বোনা, আউশ এবং আমনের ক্ষেত্রে চারা উৎপাদনের প্রয়োজন হয় না। এটা জমি প্রস্তুত করে সরাসরি এটা জমিতে ছিটিয়ে বুনে দিতে হয়। প্রায় একই রূপে গমের ক্ষেত্রেও গমের জমি ভালোভাবে চাষ করে মাটি ঝরঝরে করে ছিটিয়ে বুনে দিতে হয়। তা জমি প্রস্তুতির সাথে বহুমুখী কাজ জড়িত, যেমন জমি কর্ষণ, মই দেওয়া, সার প্রয়োগ ইত্যাদি। এখন আমরা ফসল ভিত্তিক প্রত্যেকটি কাজ আলোচনা করব। যেমন ধান বাংলাদেশে সারা বছর উৎপাদন করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই বীজতলায় চারা উৎপাদন করে তারপরে ধানের চাষ করতে হয়। তো ধানের চাষ করতে হয়, তা বীজতলা তৈরি ধানের চারা উৎপাদনের জন্য সাধারণত 4 ধরনের বীজতলা তৈরি করা হয়। মানে শুকনো 4 ধরনের বীজতলা। শুকনা বীজতলা, শুকনো বীজতলা 2, ভেজা বীজতলা 3, ভাসমান বীজতলা, ভাসমান বীজতলা 4, দাপক। বীজতলা, এই 4 ধরনের বীজতলা তৈরি করা হয়। তো এই শুকনা বীজতলা, ভেজা বীজতলা
ভাসমান বীজতলা এবং দাওয়াপুর বীজতলা। শুকনো বীজতলা সাধারণত উঁচু দোআঁশ বেলে দোআঁশ জমিতে, উর্বর দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে মাটি উপযোগী। আর ভেজা বীজতলা সাধারণত অপেক্ষাকৃত নিচু এবং এঁটেল মাটি উপযুক্ত। আর ভাসমান সাধারণত বন্যা এলাকায় ভাসমান ও দাহক বীজতলা তৈরি করা হয়। তো এখানে আমরা শুকনো বীজতলা এবং ভেজা বীজতলার বিস্তারিত আলোচনা করব। শুকনো বীজতলা, বীজতলার জমি উর্বর হওয়া প্রয়োজন। জমিতে 3-4টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে সমান করতে হবে। তা মাটিতে যদি রস না থাকে তবে সেচের ব্যবস্থা করতে হবে। আর যদি অনুর্বর মাটি হয় তাহলে জৈব সার প্রয়োগ করতে হবে। আর বীজতলায় সাধারণত রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। তো বীজতলার মাপ একটা আদর্শ বীজতলার, আর আমরা একটা আদর্শ বীজতলার চিত্র দেখি। এটা একটা আমরা আদর্শ বীজতলা আর চিত্র 1 শতক জমিতে ধানের বীজতলার নকশা। তা 1 শতক এক খণ্ড 1 শতক জমিতে 2 খণ্ডের বীজতলা তৈরি করা যায়। তা 10 মিটার গুণ 4 মিটার, 10 মিটার গুণ 4 মিটার, 10 মিটার গুণ এই 4 মিটার জমিতে নালা বাঁধে 9.5 মিটার গুণ 1.50 সেন্টিমিটার জমিতে চারিদিকে 25 সেন্টিমিটার নালা, চারিদিকে 25 সেন্টিমিটার নালা। আর 2 খণ্ড বীজতলার মাঝখানে নালা 50 সেন্টিমিটারের নালা। বীজতলায় বীজ রোপণের আগে বীজ ভিজে নিতে হবে। বীজতলায় বীজ
রোপণের আগে বীজ ভিজিয়ে নিতে হবে। তো আমাদের দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ধান ভেজানোর সময় বিভিন্ন রকম হয়, যেমন আউশ ধান 24 ঘন্টা আর আমন ধান 48 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে 1 শতক জমিতে 3 কেজি জাগ দেওয়া বীজ, অঙ্কুরিত বীজ বীজতলায় ছিটিয়ে দিতে হবে। তা এবার ভেজা বীজতলায় এই ক্ষেত্রে পানি রেখে 2-3টি চাষ দিয়ে 5-6 দিন ফেলে রাখতে হবে। এর ফলে খড়কুটা এবং আগাছা ওগুলো পচে সারে পরিণত হবে। তারপরে 2-3টি চাষ দিয়ে কাদা থকথকে করে জাগ দেওয়া বীজ বুনিয়ে দিতে হবে। এই ক্ষেত্রেও শুকনো বীজতলার মতনই এর পরিমাপ। তো এখন আমরা গমের চাষের জন্য জমি প্রস্তুতকরণ। গম একটি রবি শস্য, সাধারণত এটা আমরা শীতকালে উৎপাদন করি। যা বর্ষার শেষ মৌসুমে সাধারণত মধ্য কার্তিক হইতে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত আমরা মানে গম চাষের জন্য উপযুক্ত সময়। তা মাটির জো দেখে হাল চাষ করতে হবে। গমের মাটি ঝরঝরে করে প্রস্তুত করতে হবে। এই জন্য 2-3টি আড়াআড়ি চাষ দিয়ে 12 কয়েক মই দিয়ে ঝরঝরে করে নিতে হবে। কোনো অবস্থাতেই যাতে গমের জমি ঢেলা না হয়। হ্যাঁ, ঢেলা হয়ে গেলে গম উৎপাদনে, চারা উৎপাদনে সমস্যা হয়। তো এই জন্যে আমরা গমের জমি চাষ করার জন্য মাটি ঝরঝরে করে নিতে হবে। এখানে আছে ডাল জাতীয় শস্যের জন্য জমি প্রস্তুত। আমাদের দেশে সাধারণত বিনা চাষে ডাল চাষ করা হয়। তো মসুরি চাষের জন্য 2-1টি চাষ দিলে ভালো হয়। তো সাধারণত নদী এলাকায়, চর এলাকায়, যেখানে বর্ষার পানি নেমে যাওয়ার পরে মাটি নরম থাকা অবস্থায় ডাল জাতীয় ফসল বুনে দিতে হবে। আবারও কোনো সময় রূপা এবং আমন ধানে এর ফসল থাকা অবস্থায় রিলে হিসেবে ডাল চাষ বুনে দেওয়া যায়। তো আলু চাষের জন্য জমি প্রস্তুত। নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে এবং উঁচু এলাকায় আশ্বিন মাস হইতে আলু চাষের জমি প্রস্তুত কাজ শুরু হয়। সাধারণত দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য ভালো। আলুর জমি ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝরঝরে করতে হবে। তারপরে আমরা এবার আসি জমি প্রস্তুতের গুরুত্ব। জমি প্রস্তুতের গুরুত্ব। ভূমিকর্ষণ জমি প্রস্তুতির প্রথম ধাপ। ভূমিকর্ষণের সংকীর্ণ অর্থ হলো ফসল ফলানোর জন্য জমির মাটি যন্ত্রের সাহায্যে খুঁড়ে আগলা করা। কিন্তু ভূমিকর্ষণের সাথে নানা প্রযুক্তি জড়িত। বীজকে অঙ্কুরোদ্গমের জন্য উপযুক্ত স্থান এবং সঠিক গভীরতায় স্থাপন করা, মাটিতে বায়ু চলাচলের ব্যবস্থা করা, উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে আনয়ন, মাটিতে অণুজীবের কর্মক্ষমতাগুলো বৃদ্ধি করা। এ থেকে আমরা মাটি চাষের গুরুত্ব অনুধাবন করতে পারি। আর এই অনুধাবনের জন্যই ভূমিকর্ষণের সংজ্ঞায়িত করা যায় যে শস্যের বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন
সুষ্ঠুভাবে বপন এবং পরবর্তী পর্যায়ে চারা গাছ বৃদ্ধির জন্য মাটিতে যে প্রক্রিয়ায় খুঁড়ে নরম ঝরঝরে আগলা ঝরঝরে করায় তাকে ভূমিকর্ষণ বলে। আদিকাল থেকেই এই ভূমিকর্ষণের গুরুত্ব উপলব্ধি করে আদিম যুগের মানুষেরা গাছের ডাল অথবা পাথরের সুশালো মুখ দিয়ে মাটি খুঁড়ে ওরা বীজ বপন করতেন। তো এই ভূমি প্রস্তুতির জন্য বিভিন্ন মনীষীরা বিভিন্নভাবে তাদের মন্তব্য করেছেন। তার ভিতরে খনার উক্তিটি হচ্ছে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এর অর্থ হচ্ছে মূলা চাষ করতে হলে মাটিতে 16টা চাষ দিতে হবে, যাতে মাটি খুব নরম এবং ঝরঝরে হয়। আর 8 চাষ দিতে হবে তুলা চাষ করার জন্য, তুলা চাষের জন্য 8 চাষ দিতে হবে। আর ধান চাষের জন্য 4 চাষই যথেষ্ট। মজার বিষয় হচ্ছে যে বিনা চাষেই পান চাষ করা যায়, বিনা চাষেই পান চাষ করা যায়। তা এই বিনা চাষে এই সূত্র থেকেই আমাদের দেশের কৃষকরা অনেক সময় এই বিনা চাষেই ডাল জাতীয় গম, ভুট্টা ইত্যাদি ফসলের চাষ শুরু করেছে। এখন ভূমিকর্ষণ তথা ভূমি প্রস্তুতের উদ্দেশ্য, ভূমিকর্ষণের উদ্দেশ্য থেকে জমি প্রস্তুতের প্রয়োজন অনুভব করা যায়। নিচে ভূমিকর্ষণের উদ্দেশ্যগুলো উল্লেখ করা হলো। বীজ বপনের অঙ্কুরোদ্গমের অবস্থা আনায়ন। ভূমিকর্ষণের উদ্দেশ্যগুলো: ভূমিকর্ষণ তথা জমি প্রস্তুতকরণের উদ্দেশ্য। 1 নম্বরে মাটি, বীজ, অঙ্কুরোদ্গম অবস্থায় আনায়ন। আনায়ন 2 নম্বর আছে মাটি, সার ও জৈব পদার্থের মিশ্রকরণ। 3 ভূগর্ভস্থ, ভূ-অভ্যন্তরস্থ কীট পতঙ্গ দমন। 4 মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি। বৃদ্ধি 5 মাটিস্থ জীবাণু সমূহের কার্যকারিতা বৃদ্ধি।
6 মাটির ক্ষয়রোধ। মাটির ক্ষয়রোধ। এখন এর বিস্তারিত আলোচনা। মাটি বীজের অঙ্কুরোদ্গম অবস্থায় আনয়ন, যে প্রক্রিয়ায় মাটিকে ঝুরঝুরে করে বীজের অঙ্কুরোদ্গম অবস্থায় আনা বা ফসলের জন্মানোর উপযোগী করা হয় তাকেই কর্ষণ বলে। জমিতে বারবার চাষ দিলে মাটি নরম হয় এবং মিহি হয়, বীজ গজানোর সহজ হয়। তো সাধারণত দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি আর এই মাটির ভূমি কর্ষণ সাধারণত নির্ভর করে মাটির প্রকৃতি, বীজের ফসলের আকৃতি এবং মাটির রসের উপর। তো বেলে এবং বেলে দোআঁশ মাটি চাষের নরম থাকায় মাটি নরম হয় না, 3-4টি চাষ দিলেই মাটি ঝরঝরে হয়। আর এঁটেল মাটি হলে 5-6টি চাষ দিতে হয়। যদি জমিতে জো থাকে তাহলে মাটি ঝরঝরে হয়, আর যদি জো না থাকে তাহলে বড় বড় ঢেলা ওঠে। আর মাটিতে যদি জৈব পদার্থর পরিমাণটা বেশি থাকে তাহলে মাটি দানাদার সংযুক্ত হয়, সেখানে চারা গজানো সহজ হয়। মাটি, সার ও জৈব পদার্থের মিশ্রণকরণ। জমিতে সার ও জৈব পদার্থ প্রয়োগ করতে হবে। জমি কর্ষণের উদ্দেশ্যই হলো যে সার এবং জৈব পদার্থ মাটির সাথে মিশ্রণ করা। 2-3টি চাষ দেওয়ার পরে জমিতে সার এবং জৈব পদার্থ প্রয়োগ করলে পরবর্তী চাষে এগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যায়। আবারও জমিতে ধনসা চাষ করি, ফুল আসার আগে ওগুলো কেটে মাটির সাথে মিশিয়ে পানি দিয়ে যদি চাষ দেওয়া হয় তাও মাটি সবুজ সার তৈরি হয়ে মাটি উর্বর হয়। ভূ অভ্যন্তরের কীটপতঙ্গ। আমরা জানি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ফসলের ক্ষতি করে। মাটির তলার যে কীটপতঙ্গ, এগুলো সাধারণত মাটির ক্ষতি করে। তো এগুলো জমিতে হাল চাষ করার পরে নিচের মাটি যখন উপরে উঠে আসে তখন এই জীবাণুগুলো পাখিতে ধরে খেয়ে নিয়ে দমন করে, আর কিছু সূর্যের আলোর তাপে এগুলো নষ্ট হয়ে যায়। তো তাপে নষ্ট হয়ে যায়। সাধারণত মাটির নিচে উড়চঙ্গা এবং পিঁপড়া জাতীয় পোকা বেশি থাকে। মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি। ভূমিকর্ষণ মাটির উদ্দেশ্য হলো পানি ধারণ ক্ষমতা বাড়ানো যায়। অকর্ষিত জমিতে সাধারণত বৃষ্টির পানি হলে পানি বাষ্প হয়ে যায় আর পানি সহজেই গড়িয়ে চলে যায়। আর কর্ষিত জমিতে পানি ধারণ ক্ষমতা থাকে, পরবর্তীতে সার এবং জৈব পদার্থ শোষণ করে নেয়। তারপরে মাটিতে অণুবীজের কার্যকারিতা। মাটিতে অনেক ধরনের জীবাণু থাকে, ছত্রাক এবং ব্যাকটেরিয়া। এরা সাধারণত ভূমিকর্ষণের ফলে এদের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং জৈব পদার্থ এবং সারকে পচাতে সাহায্য করে, ফসলের উর্বরতা বৃদ্ধি করে। তারপরে মাটির ক্ষয়রোধ। এই ভূমিকর্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উঁচু নিচু জমিকে সমতল করা এবং আটসাট করা। তাতে বৃষ্টির বা সেচের পানি গড়িয়ে অন্যত্র যেতে পারে না, আর এদিকেই ভূমিক্ষয় নিরোধ করা আর অন্যদিকে পানির সুব্যবস্থা করা হয়। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তো আজকে আমরা এই পর্যন্তই। আগামীতে আবারও আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকেকার মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।